পিনাক্কি বলছে আজকের প্রতিবেদন পিনাক্কি শুনছে। আমি গ্রাম বাংলার ভোট দেখতে দেখতে পশ্চিমবঙ্গের একদম অনেক জায়গায় ঘুরতে ঘুরতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এসেছি। কেন দাঁতনে এসেছি সেটা এই প্রতিবেদন চলতে চলতে আপনারা বুঝতে পারবেন। আর আমি আজ কথা বলবো, যার কথা আপনারা বেশি করে শুনবেন, তিনি হচ্ছেন দাঁতনের বিজেপি প্রার্থী অজিত জানা। কিন্তু এটা তার একমাত্র পরিচয় নয়, তার যে পরিচয় রয়েছে সেটা যদি প্রথমেই বলতে শুরু করি তাহলে শুরুটা বোরিং হয়ে যাবে। তাই কথা বলতে বলতে আমরা একটু একটু করে অজিতবাবুকে জানবো, একটু একটু করে জানবো কেন আমরা অন্য সব কেন্দ্রের আগে দাঁতনে এলাম। আমার এই পিনাক্কি বলছে চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আমি একদম আপনার সন্ধ্যের পর একদম কথায় যাচ্ছি। আপাতত পরিচয় হচ্ছে দাঁতনের আপনি প্রার্থী। তো এই রাস্তা দিয়ে এলাম, গোটা রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই, অথচ গ্রামের ভেতর দিয়ে আমি প্রায় 5-6 কিলোমিটার রাস্তা সন্ধ্যের পর এসেছি। আমার না মনে একটা প্রশ্ন যে এটা তো খুব অজগাঁও নয়, এই পরিস্থিতি কেন? উন্নয়ন হয়নি, সোজা কথা। যেটা আপনার 35 বছরের বাম শাসন আর 15 বছরের তৃণমূলের শাসনে উন্নয়ন তো আপনি চোখের সামনে দেখলেন কি উন্নয়ন হয়নি। একদম যে ইলেকট্রিক নেই তা নয়, গ্রামে কিছু কিছু আছে, কিন্তু গ্রামের কয়েকটা পয়েন্টে আছে, কিন্তু পুরো গ্রামের যেখানে পাড়ায় যাওয়া উচিত, যেখানে সাধারণ মানুষরা হাঁটবে পথ দিয়ে, অন্ধকার পথে হাঁটবে, মায়েরা হাঁটবে, ছেলেরা হাঁটবে, আজকাল টিউশনি পড়তে যায় ছেলেমেয়েরা, সেখানে হাঁটবে, সেখানে আলোর কোনো ব্যবস্থা নেই। না দেখুন, আপনি বললেন যে উন্নয়ন হয়নি, উন্নয়ন আর প্রয়োজন দুটো আলাদা। এটা তো একদম বেসিক প্রয়োজনের মধ্যে পড়ে যে রাস্তায় আলো, বেসিক পরিষেবার মধ্যে পড়ে। হ্যাঁ, এটা তো উন্নয়ন নয়। আপনার আবাস মানে বাসস্থান, জল, বিদ্যুৎ, এগুলো তো আপনার, আর কর্মের ব্যবস্থা, কাজের ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, এই ছটি জিনিস মানুষের তার জন্মগত অধিকার, তার ডেমোক্রেটিক রাইট। আর এটা সরকারের করা দায়িত্ব, এটা কোনো সাধারণ মানুষ করবে না। সরকার যে ট্যাক্স নেয়, সরকারে যে সমস্ত যে আমদানি হয় বা তার যে রোজগার হয়, সেখান থেকে যে তার যে জনসাধারণ যেটা খরচা করার কথা, সেটা এই খাতেই খরচা করার কথা। কিন্তু আপনি তো দেখছেন, আর আমি তো গ্রামে গ্রামে ঘুরছি, কোথাও কোনো প্রকার উন্নয়ন আমার চোখে পড়ছে না। হ্যাঁ, যেটুকু উন্নয়ন চোখে পড়ছে সেটা হচ্ছে কি ফাটা রাস্তা। কিছু রাস্তা হয়েছে গ্রামে গ্রামে, যেটা আপনার কংক্রিট রাস্তা হয়েছে, মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেছে, না রিক্সা চলতে পারে না সাইকেল চলতে পারে। আমি অনেকবার দেখেছি যে সাইকেলের আরোহী সে সাইকেল গড়িয়ে গড়িয়ে পাকা রাস্তার উপর নিয়ে যাচ্ছে, এটা উন্নয়ন হয়েছে। কিছু উন্নয়ন হয়েছে আপনার তৃণমূলের নেতা নেত্রীদের, যারা অঞ্চল প্রধান নেতৃবর্গ, তাদের উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নে ওনারা, আপনি যদি একবার খোঁজ খবর নেন, প্রত্যেকটি অঞ্চল প্রধান যিনি আছেন, ওনার বেশ দোতলা তিনতলা বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ছেলেমেয়েরা ভালো খেতে পারছে, পড়তে পারছে, ব্র্যান্ডেড পড়তে পারছে। আর আপনি গেলেই উন্নয়ন ওটা দেখতে পাবেন। তাহলে আপনি এখানে যদি যেতেন, আপনার একটা কাজ কমে রয়েছে, যে তৃণমূল নেতাদের উন্নয়নের জন্য আপনাকে ভাবতে হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ফাটা রাস্তা মেরামতি করবেন না সত্যিই ভালো রাস্তা তৈরি, কোনটা হবে আপনার লক্ষ্য? ফাটা রাস্তাটাকে পুরোপুরি ভেঙে দিয়ে তার যে জাবড়া যেটা বেরোবে সেটাকে ওয়াইড করে, রাস্তা ছোট আছে, একটা গাড়ি গেলে একটা রিক্সা আসতে পারে না, সেই রাস্তাকে চওড়া করে ভালো করে ঢালাই রাস্তা করতে হবে, যেটা পাকা রাস্তা, একদম দীর্ঘস্থায়ী একটা রাস্তা চলার মতো ব্যবস্থা হতে পারে গ্রামের দিকে, চিরস্থায়ী রাস্তা হতে হবে। এরকম টেম্পোরারি কোনো রাস্তা আমরা করব না। আমরা টেম্পোরারিতে কোনো বিশ্বাস করি না। কোনো রকম আমাদের যা কিছু হবে পাকাপাকি আর শক্তপোক্ত, লম্বা সময়ের জন্য। এই রাস্তার কথা উঠলো, তখনই আমার মনে পড়লো অজিতবাবু না অনেকটা রাস্তা হেঁটে তারপর রাজনীতিতে এসেছেন। আমার হয়তো মিলটা শুনে অনেকে বলবেন যে এটা একটুখানি বেশি বেশি করা হচ্ছে। নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রথমে সংগঠন করেছেন, তারপরে সেই সংগঠনের অভিজ্ঞতাকে তিনি প্রশাসনের কাজে লাগিয়েছেন গুজরাটে, তারপর তিনি দেশ চালাবার জায়গায় এসেছেন, 3টে স্তরে। অজিতবাবুর জীবনটাও কিন্তু একইভাবে ওই রকম শুরু। তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হননি এখনো, কিন্তু তিনি প্রথমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক ছিলেন, বিস্তারক ছিলেন, প্রচারক ছিলেন, তারপরে তিনি শিল্পোদ্যোগী হয়েছেন। এই যে এতটা পথ চলা,
এর মধ্যে কোন সময়টা আপনার এই ভোটের লড়াই বা ভোটের পর বাংলার জন্য যে কাজ করতে হবে তাতে বেশি সাহায্য করবে? ভোটের পরে যখন আমরা বাংলাতে কাজ করবো তখন সাহায্য করবে। এত আমার 52 বছরের যে সামাজিক জীবন, সংঘ আমাকে যেটা শিখিয়েছে, আমি যেটা শিখেছি, শিল্প করতে গিয়ে যেটা শিখেছি, সেটা আমার যে একটু অভিজ্ঞতা আমার মধ্যে আছে, আমার মনে হয় যে আগামী দিনে বাংলাতে যদি ভারতীয় জনতা পার্টির শাসন ক্ষমতা আসে, তাহলে আমার এই যে অভিজ্ঞতা সেটা অনেকখানি কাজে লাগবে, প্রশাসনিক কাজে লাগবে, আর শিল্প স্থাপনের কাজে অনেকটা বেশি কাজে লাগবে। আমরা শিল্পের কথাই তো আসতেই হবে। তার আগে এই সাক্ষাৎকার শুরুর আগে আলোচনা চলছিল, তখন এই বয়সেও তিনি যেরকম সুস্থ সবল এবং গ্রামে গ্রামে ঘুরে সারাদিন প্রচারের শেষে আমরা এখন কথা বলতে বসেছি, এখনো এরকম ফ্রেশ। তো উনি প্রতিদিন যোগা করেন। তো আমি ওনার সাথে কথা হচ্ছিল যে এখন যোগাটা কমে গেছে, এখন খালি গ্রামে ঘুরে ঘুরে যোগাযোগ করতে হচ্ছে। একজন শিল্পপতি আপনি, সাধারণ মানুষের কাছে গ্রামে, যদিও আপনার এই গ্রামেই জন্ম, এখানে লেখাপড়া, তবু এটা একটা নতুন অভিজ্ঞতা। তো মানে এই ঘোরাঘুরিটা, না 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 না, আমি গত 1 বছর ধরে এই আমার দান্তন বিধানসভাতে প্রতিটি গ্রামে গেছি। আমি 271টি বিধানসভার আমার ক্ষেত্ররাজ গ্রাম আছে, প্রতিটি গ্রামে গেছি। আমি প্রায় 120 জন যে আমাদের বুথ সভাপতি আছেন সবাইকে আমি নিজের হাতে সম্বর্ধনা করেছি, ওনাকে গেছি। তারপরে কিছু কাজের দায়িত্ব আসার ফলে আমার সম্ভব হয়নি আর, কিন্তু আমি প্রতিটি গ্রামে গেছি। আর এখনও যে ঘুরছি আমি, আজকে প্রায় 24 দিন হয়ে গেল আমাকে প্রার্থী ঘোষণা করার পর থেকে। লাগাতার 16 তারিখে যখনই আমাকে প্রার্থী ঘোষণা হলো, তারপর থেকে আমি লাগাতার সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নিয়মিত প্রচারে বেরোচ্ছি। কোথাও কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, না শারীরিক না সাংগঠনিক। মানে যোগাযোগটাই এখন যোগাযোগটাই যোগা বলতে পারেন এখন। সেটা এখন আমাদের মানে ওর সঙ্গে যোগার সঙ্গে আরো যোগ করলে যোগাযোগ হয়ে যায়, সেটাই যোগাযোগ চলছে এখন, প্রচন্ড যোগাযোগ চলছে। এবার এই কথায় কথায় যখন দাঁতনের কথা উঠলো তখন একটু বলি যে দাঁতনকে বাছার কারণ, গত বিধানসভা নির্বাচনে বিজেপি যে অভিযোগ করে যে বেশ কয়েকটি আসন আছে যেখানে একেবারে গণনার দিনের কারচুপি, গণনার দিনের যে ভয় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, তার জন্য হেরে যাওয়া, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই দাঁতন। এখানে বিজেপির প্রার্থী হেরেছিলেন 600 কিছু বেশি, 623 ভোটে হেরেছিলেন। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, এখানে না গ্রামের মানুষের সাথে আমি কথা বলে যেটা বুঝলাম, তারা বলছেন তৃণমূলকে হারাবে, এবং তৃণমূলের যিনি এমএলএ ছিলেন এতদিন, তাকে এবার তৃণমূল প্রার্থী করার কথা ভাবেনি। কেন বলছে এটা যে তৃণমূলকে হারাবে? তো এখনো যিনি এমএলএ আছেন, তিনি দুবারের এমএলএ। 16 সালে এমএলএ হয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন, আর 21 সালেও বিধায়ক হয়েছেন। সেই বিক্রম প্রধান বাবু, তিনি দাঁতনের বাসিন্দাই নন, উনি পাশে থাকেন, দাঁতন শহরে থাকেন, কিন্তু ওটা কেশিয়াড়ি বিধানসভার ভিতরে পড়ে ওটা। আচ্ছা, তো প্রথমত ওনার এই বিধানসভার মধ্যে ওনার নারীর যোগ নেই। দ্বিতীয়ত আমি এখানে গত 5 বছর ধরে যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি, ওনাকে কখনো কোনো উন্নয়নমূলক কাজে এসে কোথাও কাজ করছেন বা কিছু সমাজসেবা করছেন বা সরকারি প্রকল্পকে কোনো উন্নয়ন মানে রূপায়ণ করছেন, সেটা আমার চোখে কোনোদিন পড়েনি। অনেক এখানে কাজ করার আছে। যে স্কুলগুলো আছে, পুরনো স্কুলগুলো ভগ্ন অবস্থায় আছে, ছেলেমেয়েরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা খুব বিপদের মধ্যে ওই স্কুলে পড়াশোনা করে। তাদের অভিভাবকরা অবস্থান ধর্মঘট করেছেন, বিডিও সাহেব এসছেন, এইচডিও সাহেব এসছেন, কিন্তু উনি একবারও আসেননি। আমি ওখানে গিয়ে একটা ভিডিও করেছিলাম, যদি কখনো মনে করেন দেখবেন, সেই ভিডিও আমার আছে। আমি ওখানে গিয়ে বলেছিলাম যে আমরা যখন শাসন ক্ষমতায় আসবো, এটা প্রথমে এই প্রাথমিক স্কুলটাকে আমি নতুন স্কুল তৈরি করে, যাতে ছেলেমেয়েরা নিশ্চিন্তে নিরাপদে পড়াশোনা করতে পারে, আর তার অভিভাবকরা যাতে এরকম না ভাবে যে আমি ছেলেটাকে মেয়েটাকে পাঠিয়েছি, সে ফিরবে কি ফিরবে কিনা, এই ভয়াতঙ্ক যেন ওদের মধ্যে না থাকে, সেটা করবো। আর দ্বিতীয়ত আমি সব জায়গায় ঘুরছি এখন। আমার সমাজসেবামূলক একটা আমার পরিচিতি আছে, যেখানে রাস্তা হয়নি সেখানে আমি নিজস্ব পয়সায় রাস্তা করেছি, মোরাম ঢেলেছি, কিছু ইটের গুঁড়ো দিয়েছি। তারপরে মন্দির যেখানে ভগ্ন অবস্থায় ছিল, ভাঙা অবস্থায় ছিল, সেখানে রিপেয়ার হয়েছে। নতুন মন্দির নির্মাণের জন্য আমি পয়সা দিয়েছি, অর্থ সাহায্য করেছি। যারা রোগী, আমার বিশেষ করে দাঁতন বিধানসভা খুবই সাধারণ স্তরের মানুষের বসবাস আছে। এখানে কোনো ব্যবসা নেই, আর কোনো প্রকার কোনো শিল্প নেই, ফলে সাধারণ যে চাষাবাদি করে খাওয়া দাওয়া করতে ওদেরকে। ওদের কাছে যদি অসুখ হয়, সেটা মানে খুব বিড়ম্বনার ব্যাপার আছে, খুবই ব্যতিব্যস্ত হয়ে যায় ওরা যে কী করে ওই রোগটা সারাবে। ধার দেনা করে, জমি বিক্রি করে। তো
তো আমি এরকম অনেককে সাহায্য করেছি, আর্থিক সাহায্য করেছি, যারা ওনারা হার্টের অপারেশন করেছেন, কিডনির অপারেশন করেছেন, চোখের অপারেশন এটা আমরা করেছেন। বিভিন্ন এলাকায় কথাবার্তা বলতে বলতে এগুলো সব শুনছিলাম, এবং ওনার আর্থিক সাহায্য করার ক্ষমতা রয়েছে, কিভাবে হয়েছে সেটাও বলবো। একসময় শুধু সংগঠনের জন্য নিবেদিত ছিলেন, সেখান থেকে কিভাবে গেছেন। কিন্তু স্কুলের প্রসঙ্গ এলো, তখন বলি যে আরএসএসেরই একটা প্রকল্প আছে, স্বয়ংসেবকরা করেন একল বিদ্যালয়। তার যে কি লড়াই, তার যে কাজ, সেই কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন অজিতবাবু। এই রাজ্যের যে শিক্ষার বেহাল অবস্থা, চাকরি বিক্রি হয়ে গেছে, প্রাথমিক স্কুলের 32,000 চাকরি এখনো ঝুলে রয়েছে, এই রাজ্যের শুধু দাঁতন নয়, গোটা রাজ্যের যদি শিক্ষার হাল ফেরাতে হয়, টোটকাটা কি? শিক্ষার আমরা 2020 সালে যে আমরা শিক্ষার যে আমরা এই নতুন যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছি, জাতীয় শিক্ষানীতি, যেটা কেন্দ্রীয় সরকার করেছে, সেটা আমরা লাগু করব। যেটা এখন পশ্চিমবঙ্গ সরকার এখন লাগু করেনি, সেটা আমরা লাগু করব। তার মাধ্যমে দেখুন, শিক্ষা হচ্ছে মানুষের একটা জন্মগত অধিকার। যদি কোনো ছেলে মেয়ে শিক্ষা না পায়, তাহলে সে বেশি তার প্রগতি হবে না, তার সেটি উন্নতি হবে না। সেই তাকে কিছু কাজকর্ম করেই খেতে হবে, তাকে কায়িক পরিশ্রম করে খেতে হবে। যদি শিক্ষা করে, তাহলে তার শিক্ষার মাধ্যমে সে যদি ভালো করে পড়াশোনা করতে পারে, তাহলে সে তাকে চাকরি করেও কিছু ভালো রোজগার করতে পারবে। তো শিক্ষার যে বেহাল অবস্থা, আমার মনে হয় যে 8,000 না 800 স্কুল তো অলরেডি বন্ধ হয়ে গেছে। প্রাইভেট স্কুলের রমরমিয়ে চলছে। কেন না, সাধারণ মানুষ, যে রিক্সাওয়ালা, যে ঠেলাওয়ালা, যে সবজিওয়ালা, সেও চায় আমার ছেলেমেয়েটি, আমার যা হয়েছে ছেলেমেয়েটি যেন একটু ভালো করে পড়াশোনা করতে পারে, সেই প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। এই যে সরকারি ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা, সেটা আমরা আমূল পরিবর্তন করব। আর সেখানে যাতে ভালো শিক্ষা ব্যবস্থা হতে পারে, আর শিক্ষকরা যাতে কেবল শিক্ষা নিয়েই থাকেন। আজকে শিক্ষকরা তো পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে বেশি থাকেন না, তো ওনারা অধিকাংশ শিক্ষক আমি দেখেছি যে তারা শিক্ষার সঙ্গে সঙ্গে অন্য কিছু না কিছু ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন। তো সেটা আমরা চাইব না। শিক্ষক যিনি হবেন, তিনি সমাজের একটা ভবিষ্যৎ প্রজন্মকে উনি তৈরি করবেন। সেজন্য খালি শিক্ষার ক্ষেত্রে যাতে উনি জড়িত থাকেন, অন্য প্রকারে জড়িত না হন, সেটা আমরা দেখব। দেখুন, এখানে যে শিক্ষার একটা ভালো ব্যবস্থাপনা আমরা করবো। ওখানে শিক্ষকদের যে এই অবস্থা, তাদের অন্য কাজ করতে হচ্ছে, তার একটা তো বড় বিষয় আছে। অন্য রাজ্যের তুলনায় এখানে শিক্ষকদের বেতন কম, এখানে 7ম বেতন কমিশন হয়নি, এখানে ডিএ বকেয়া রয়ে গেছে, প্রাপ্য যে হার, সেই হারে তারা ডিএ পাচ্ছেন না। এগুলোও তো একটা কারণ। তাহলে যদি আমরা শিক্ষার ভালো করতে চাই, তাহলে তো শিক্ষক শিক্ষিকাদের এই ভালোটাও করা উচিত। আমরা যে আজকে যে প্রতিশ্রুতিপত্র বেরিয়েছে আমাদের, সেটা আমরা 7ম পে কমিশনের যে তার প্রয়োগ, যেটা এখনো লাগু করেনি আপনার পশ্চিমবঙ্গ সরকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গতবারে যে আমাদের হয়েছিল, প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে উনি এলান করেছেন, সেখানে বলেছেন যে আমরা সরকারে আসার 45 ডেজ, মানে 45 দিনের মধ্যে আমরা 7ম পে কমিশন আমরা চালু করব। আর তাতে আজকে যারা 35-40 হাজার টাকা বেতন পাচ্ছেন, তারা কমপক্ষে 75-80 হাজার টাকা বেতন পাবে। তখন আর সবারই আমার মনে হবে যে আর্থিকভাবে যে দুর্মূল্য যে সময়ে যে যেমন করে বেঁচে জেগে আছেন সমস্ত আমাদের শিক্ষক যদি নিজে যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, সে ছেলের মধ্যে পড়াবে কি করে ভালো করে? তো সেটা আমার মনে হয় 7ম পে কমিশন হওয়ার পরে সবাই একটু ভালো। উনি তো আরো একটু এগিয়ে বলেছেন যে সমস্ত শূন্য পদে নিয়োগ হবে। হ্যাঁ, সেটা হবে। মানে স্কুল কলেজে যে পরিমাণ শূন্য পদ রয়েছে, তত শিক্ষক নেই, মানে শূন্য পদই বেশি। আপনার 15 বছর কত শিক্ষক নিয়োগ হয়েছে, আপনি যা করতে, সেটাই পূর্ণ পদের থেকে শূন্য পদ বেশি। আবার একইভাবে স্বাস্থ্যক্ষেত্রেও, এখানে আপনি যেটা বলছিলেন যে সরকারি স্কুল কলেজের তুলনায় বেসরকারি ভালো চলছে, স্বাস্থ্যতেও দেখুন, স্বাস্থ্য তাই প্রাইভেট হসপিটাল ভালো ট্রিটমেন্ট দেয়, এটা আমাদের বিশ্বাস। আমরা সরকারের উপর আস্থা নেই, এটা কিভাবে বদল সম্ভব? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কোথায় আছে বলুন তো আমাকে? কোথাও সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নেই। আমার এই যে অঞ্চলের যে সমস্ত রোগীরা, তারা পশ্চিমবঙ্গের কোনো সরকারি হাসপাতালে যায় না। ওরা অসুস্থ হলে সোজা কটক বা ভুবনেশ্বর যায়, সঙ্গে 2জন লোককে নিয়ে যেতে হয়, ব্যয়সাধ্য, দূরত্ব আছে। কারণ কি, এখানকার স্বাস্থ্যসাথীও কাজ করে না, আর স্বাস্থ্যের এখানে কোনো পরিকাঠামো নেই। আয়ুষ্মান ভারত চালু হয়, আয়ুষ্মান ভারত চালু করেন ওখানে। তো এর ফলে কি হচ্ছে, স্বাস্থ্যের একদম বেহাল অবস্থা। স্বাস্থ্যকে আমাদের যে স্বাস্থ্যের যে আপনার যে দিক আছে, যেটা তাকেই ভালো করে স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য একদম ভেঙে পড়েছে, সেই জন্য স্বাস্থ্যের কোনো ব্যাপার নেই। আমরা এলে স্বাস্থ্যের মানে সম্পূর্ণ স্বাস্থ্যের একটা ভালো ব্যবস্থা হবে, তাতে সবাই সুস্থভাবে আর আধুনিক সরঞ্জাম সহ
উন্নত সরঞ্জাম সহ অভিজ্ঞ ডাক্তার দিয়ে আর যারা ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়ে আমরা চিকিৎসার ব্যবস্থা করব, যাতে আর বাইরে রাজ্যে যেতে না হয়। আর আয়ুষ্মান যোজনা আমরা একদম প্রথম আমাদের যে ক্যাবিনেট বৈঠক হবে তাতে আমরা শুরু করব, যাতে প্রতিটি ঘরের মহিলা 10 লক্ষ টাকা পর্যন্ত আর একজন পুরুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় বিনা অর্থ খরচা করে সেই চিকিৎসা পেতে পারে। এই অন্য রাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার কথা বলা হলো, আজকাল শহরে অন্য রাজ্যে পড়তে যাওয়াটা তো প্রচুর বেড়ে গেছে অন্য রাজ্যে কাজ করার জন্য। সে অর্থে অজিতবাবুও কিন্তু এক অর্থে পরিযায়ী শিল্পপতি। পশ্চিমবঙ্গ নয়, তাকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে তিনি কাজ করেছেন, সেখানে তার 6টি কারখানা আছে প্লাইউডের, এবং আমি যতটা জেনেছি যে সেখানে তিনি এই পশ্চিমবঙ্গের অনেক বাঙালিকে তিনি সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উনি বলছিলেন যে নিজের অর্থে আমি রাস্তা তৈরি করেছি, মন্দিরের জন্য টাকা দিয়েছি, সেটা সম্ভব হয়েছে কারণ তিনি অন্য রাজ্যে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন। এবার আপনি বলুন যে এই যে আপনি অন্য রাজ্যে গেলেন, কেন? পশ্চিমবঙ্গে কি নেই যার জন্য পশ্চিমবঙ্গকে সবাই ছেড়ে চলে যায়? আমি 1991 সালে 19শে ডিসেম্বর আমি ব্যবসার কাজে আমি নর্থ ইস্ট মানে উত্তর পূর্বাঞ্চলে যাই। তার আগে প্রায় 6 মাস থেকে 8 মাস আমি পশ্চিমবঙ্গ কলকাতার আশেপাশে চেষ্টা করছিলাম যে কিছু হবে না কিছু কাজ করার জন্য, কিন্তু আমি সেরকম কোনো সুযোগ পাইনি। মানে শিল্পে কোনো পরিবেশ নেই, চাকরির তো ছিলই না, আর এই ছোটোখাটো কাজ কিছু করার জন্য যে পরিবেশ সেটা একদম ছিল না। সেই জন্য আমাকে আসলে শিল্প কোথায় হবে, যেখানে তার স্কোপ আছে সেখানে হবে। তো আমি তখন দেখলাম নর্থ ইস্টে খুব স্কোপ ছিল শিল্প করার সেখানে। তো আমি ওখানে গেলাম, প্রথমে গিয়ে আমি মাল কেনা বেচা শুরু করলাম। যে প্লাইউড কোম্পানি যে ছিল, সেঞ্চুরি প্লাইউড বা গ্রিন প্লাইউড, এরা মূলত দুটো বড় কোম্পানি, তাদেরকে আমি মাল সাপ্লাই করতাম, কিনে ব্যবসা করতাম। বছর দেড়েকের মধ্যে আমি নিজের কারখানা শুরু করলাম। যেটা আমি কিনতাম সেটা আমি নিজে বানাতে শুরু করলাম। তারপরে আপনার মুনাফাও বেশি, কর্মসংস্থানও বেশি। আর আমি প্রথমত যেখানে আমার ব্যবসা শুরু করেছি যেসব এলাকাতে, যেরকম মেঘালয়ে করেছি, আপনার নাগাল্যান্ডে করেছি, তারপরে অরুণাচলে করে, আপনার ত্রিপুরাতে করেছি, মানে আগরতলাতে করেছি, আর মণিপুরে করেছি, এরকম গুয়াহাটি আসামে করেছি। তো এই যে আমার সব জায়গায় করেছে, এতে বাংলার অনেক মেয়েরা তো নেই, ছেলেরা অনেক কাজ পেয়েছে। যারা আমাদের পরিচিত আমার সঙ্গে গেছে তারা অনেকে প্রায় 250-300 জনের মতো বাংলার ছেলে ওখানে কাজ করছে। বাংলায় কোনো পরিযায়ী শ্রমিক হয়ে সব বাইরে যাচ্ছে। তো সেটার ব্যাপারে আমরা ঠিক করেছি যে এখানে যদি আমরা শাসন ক্ষমতায় আসি, প্রথমত আমি একক প্রচেষ্টায় এখানে পরিবেশ বান্ধব শিল্প স্থাপনা করব, যেখানে 500 থেকে 1000 ছেলে মেয়ে কাজ করতে পারবে, আর সেটা পরিবেশ বান্ধব, আর যেটা আমাদের কর্মসংস্থান হবে, আর যে প্রোডাক্টটা হবে, যেটা যে আমি যে জিনিসটা তৈরি করবো সেটা ক্রয় ক্ষমতার, মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেও থাকবে। সেটা আমি এটা ঠিক করেছি। তার জন্য আমি জায়গা কিনে রেখেছি, অফিস বানাবো, তারপরে কাজটা শুরু করবো। তাহলে আমি বলছিলাম না প্রথমেই যে আমি আস্তে আস্তে তার পরিচয়গুলো ভাঙবো। আমরা অনেক পরিযায়ী শ্রমিকের আমরা দেখেছি, তাদের কথা শুনেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি, আপনাদের শুনিয়েছি। আজ প্রথম কোনো পরিযায়ী শিল্পপতির সাক্ষাৎকার, যিনি বাঙালি এবং তিনি বাংলায় ফিরতে চাইছেন। যেমন করে মানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা নিজের বাড়ি, নিজের মায়ের কাছে থেকে তারা কাজ করতে চাইছেন, ঠিক তেমনি একজন শিল্পপতি নিজের রাজ্যে ফিরে এখানকার মানুষকে নিয়ে কাজ দিতে চাইছেন এবং বাংলার কথা ভাবতে চাইছেন। এই পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশের মানুষ, তারা সূক্ষ্ম সোনার উপর কাজ জানেন, তারা রাজ্যের বাইরে গিয়ে অন্য রাজ্যকে তারা উপার্জন করেন, কিন্তু নিজের পাড়া, নিজের বন্ধু বান্ধব, নিজের বাড়ি, নিজের খাওয়া দাওয়া, এসব থেকে তারা বঞ্চিত। এদের জন্য আলাদা করে কিছু ভেবেছেন নাকি গোটা বাংলার কথাই ভাবছেন? না, প্রথমত আমার তো এখন যেহেতু আমি এই বিধানসভার প্রার্থী, আমি প্রথমত আমার চিন্তা ভাবনাই বিধানসভা নিয়ে আছে। পরে যদি কখনো মন্ত্রিসভায় প্রবেশ করি বা অন্য কোনো সুযোগ পাই, তখন তো পুরো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য নিয়ে ভাবতে হবে। এখন আমি যেটা ভেবেছি, এখানে একটা মাদুর শিল্প আছে এখানে, আর খুব মাদুর শিল্পটা অনেক উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে, যেটা সবংয়ের মাদুর বলে, যেটা কাছেই সবং। হ্যাঁ, সেখানে আমি জানি আমার বড়দা যখন স্কুলে ট্রেনিং নিতে গেছিলেন কাঁথিতে,
তখন এই মাদুরের ছোট ছোট সাইজ করে দুধের মধ্যে তাকে সেদ্ধ করে আর ওকে খুব ভালো একটা মানে নরম মাদুর, মানে বিছানা চাদরের মতো মাদুর তৈরি হয়, মানে এত সূক্ষ্ম যেটাকে আমরা এক্সপোর্ট করতে পারি। আচ্ছা। সেই পর্যায়ের মাদুর শিল্পকে আমরা নিয়ে যেতে পারি। এখানে আমরা কুটির শিল্প, যেরকম যারা জরির কাজ করে, আচ্ছা, ছোট ছোট জরির কাজ করে, বা আপনার স্বর্ণাঙ্কার মানে সোনার সোনার উপর যারা কাজ করে, দাসপুর বিভিন্ন এলাকায় তো প্রচুর। এই সব লোকেদেরকে আমরা যদি এখানে যদি সুযোগ সুবিধা করে দিই। আপনাদের এখানে আমি ঘুরছিলাম, আপনার প্রচারের সময় দেখলাম এখানে মাটির জিনিসপত্র তৈরি এবং কালো পোড়া মাটির জিনিসপত্র তৈরিরও শিল্পী আছেন। হ্যাঁ, ব্ল্যাক আর্দান পট যেগুলো আছে সেগুলো কিন্তু বিদেশে বা অন্যান্য প্রদেশে খুব ভালো দাম আছে। আমি একবার গুজরাট গেছিলাম, গুজরাট থেকে কালো পটের অনেকগুলো কাপডিস নিয়ে এসেছিলাম। তো সেখানে এখানে আমরা করতে পারি। আমাদের বাঁকুড়া যেটা আছে, বাঁকুড়ার পাশে যেটা আছে আপনার ওই যে যেটা মাটি ঘোড়া বা ওই কি মাটি যেন ওটাকে, যে লাল মাটিতে যেটা টেরাকোটা 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 আজকাল যখন টেকনোলজি বাড়ছে আর মানুষের চয়েসও বাড়ছে, মানুষের একটা ভ্যারাইটি জিনিস চাই, তো টেরাকোটা সেখানে একটা তার প্রতিস্থাপন হতে পারে তাদের ওই চয়েসের মধ্যে, ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে। সেটা একটা কিন্তু ভালো কাজ হতে পারে। আমার মনে হচ্ছে কুটির শিল্পে প্রচুর স্কোপ আছে এই পশ্চিমবঙ্গে। আমরা কুটির শিল্প নিয়ে ভাবতে পারি, যেটা মোদিজির স্বপ্ন লাখপতি বোন, সেটা কি করে হবে? 3,000 টাকায় তো আর কোনো সংসার চলবে না। তো লাখপতি বনে মানে কি, আমরা এমনভাবে কুটির শিল্পের ব্যবস্থা করব, আমরা তার যে কাঁচামালের ব্যবস্থা করব, আর উৎপাদিত যে বস্তু হবে সেটাও বিপণন, সেটাও বিক্রয়ের চেষ্টা করব। তখন কি হবে, তার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যেটুকু ঘরে কাজ সামলিয়ে সময় থাকবে, তখন সেইটুকু আর্নিং করে তারও কিছু সাশ্রয় হতে পারবে। এই কুটির শিল্পটাকে আমরা নিয়ে আসতে পারবো, যেটা আমাদের দেশের বাজারে আর বিদেশের বাজারে যেটাকে আমরা বিক্রয় করতে পারি, তার একটা গভর্নমেন্ট স্তরে মানে সরকারি মাধ্যমে ওটাকে আমরা। এমএসএমই প্রচুর বন্ধ হয়ে গিয়েছে এবং তার ফলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। এমএসএমই তো উন্নতি দরকার, কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বারংবার যেখানে যান সেখানে গিয়ে বলেন এখানে আমি এর হাব বানাবো, ওখানে ওর হাব বানাবো, সব কিছুর উনি গয়না মিষ্টি কোনো কিছু ইলেকট্রিকের কোনো কিছুর হাব বানানোর ঘোষণা করেননি এমন নেই। কিন্তু কেন হলো না? পরিকল্পনার অভাব। আপনি তো 15 বছর ওনার শাসন দেখলেন, কোথাও কি শিল্প কিছু হয়েছে? 6,680টি শিল্প, ছোট বড় কোম্পানি, 6,688টা শিল্প, ছোট বড় শিল্প এখান থেকে পাত্তাড়ি গুটিয়েছে বা বন্ধ হয়ে গেছে। আপনার বাম শাসনে যা হয়েছিল খালি তৃণমূলের শাসনে 15 বছর এটা হয়েছে। তার মানে এই 6,688 যদি শিল্পটা থাকতো, কত ভাই বোনেদের এখানে কর্মসংস্থান হতো বলুন তো? কিন্তু সেটা হলো না। আর উনি যে শিল্প করেছেন, উনি তো বলে যে এটা ওই তো রথের সময় যাবি, একটু এটা চানা ভাজা নিয়ে যাবি, মুড়ি টুড়ি করবি, একটু ঘুগনি করবি, তোরা স্বামী স্ত্রী মিলে করবি। ওনার কাছে শিল্প বলতে ওটাই বোঝেন, উনি চা মুড়ি ঘুগনি শিল্প বোঝেন, বা একটু তেলে ভাজা করবি, এটাই বোঝেন। ওনার কাছে শিল্পের পরিকল্পনা নেই, কারণ উনি কখনো শিল্প করেননি, তো শিল্প দেখেননি বলে হয় ওনারা, বা শিল্প সম্পর্কে ওনার কোনো আইডিয়াই নেই। মমতাদির যে এই আইডিয়া থাকলে এত পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে 1 নম্বর ছিল শিল্পতে। ইন্ডিয়া ভারতবর্ষের ডিজিপিতে জিডিপি যেটা ছিল, তার 25% তার শিল্পের তার যোগদান ছিল। আজকে একদম তলানিতে নিচে পৌঁছে গেছে। আজকের দিনে আজকে 50 বছর আজকে বাংলা পিছিয়ে গেছে। এই 50 বছর বাংলাকে আমরা অনেক উন্নত করতে পারতাম, সেই সুযোগটা আমরা হারিয়েছি। এখন আর অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন আমরা বাংলায় আমরা যদি শাসন ক্ষমতায় আসি, তাহলে আমরা বাংলাকে শিল্পের একদম পরিকাঠামো করব। আমি তো ব্যক্তিগত বলছি, এই 1-1.5 বছরে 2 বছরের মধ্যে আমরা 2 লক্ষ কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট আমরা নিয়ে আসতে পারবো, সেরকম পরিবেশ বান্ধব। আর আমরা যে বাংলা রতন টাটাকে তাড়িয়ে দিয়েছে, সিঙ্গুরে কারখানা করতে দেন, সেখানে কি করে নিয়ে আসবেন আপনারা শিল্প? আপনারা দেখছেন যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, উত্তরপ্রদেশ দেখুন শিল্প হচ্ছে, মহারাষ্ট্রে শিল্প হচ্ছে, আপনার এতে পাশের রাজ্য আমাদের আসামে আপনাদের চিপসের শিল্প হয়েছে, আপনার এআই প্রকল্পের শিল্প হয়েছে, টাটা অনেক দ্রুত শিল্প করেছে, টাটাজি করেছে। শিল্পপতিদের বিশ্বাস আছে ভারতীয় জনতা পার্টির উপরে। ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে প্রশাসনে আসে, শাসন ক্ষমতা আসে, তো শিল্পপতিরা মনে করেন যে হ্যাঁ, এখানে আইন শৃঙ্খলা ভালো থাকবে, এখানে কাজের পরিবেশ তৈরি হবে, এখানে সুযোগ সুবিধা পাওয়া যাবে, ইনসেন্টিভ পাওয়া যাবে। তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটি আমরা যারা শিল্পপতি আছে তাদেরকে দেবো। আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি তৈরি করব, আমাদের ইন্ডাস্ট্রি কী হবে না হবে, ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করব, ইনসেন্টিভ দেবো আমরা, তাতে আমাদের সমস্ত রকম একটা পরিকল্পনা থাকবে। আমার মনে হয় যে মোদিজির সহযোগিতায় আমরা 2 লক্ষ কোটি টাকার পর্যন্ত একটা
শিল্প প্রতিষ্ঠানের একটা আমরা হাব বানাতে পারবো, যাতে প্রায় 1 কোটি আমাদের ভাই বোনদের আমাদের কাজের সংস্থান হবে এই 5 বছরের মধ্যে। আচ্ছা, এবার আপনি ওই মহিলাদের কথা বলছিলেন, লাখপতি বোন লাখপতি দিদি, এই যে বানাবার পরিকল্পনা ঠিক আছে, কিন্তু বিজেপিও মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী 1,500 টাকা করে আছে, সেখানে 3,000 টাকা করে আজ ঘোষণা করেছে। কিন্তু সার্বিকভাবে মহিলাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, মেয়েদের বাস ভাড়া লাগবে না, মেয়েদের স্নাতকোত্তরে পড়াশোনা করার জন্য পয়সা পাওয়া যাবে ইত্যাদি অনেক ঘোষণা করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মূল অ্যাসেট হচ্ছে মহিলা ভোট। এই মহিলা ভোটে কি আপনি দাঁতনে অথবা গোটা পশ্চিমবঙ্গে বিজেপি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে হাতে থাকা ওই মহিলা ভোটে থাবা বসাতে পারবেন? এবারে মহিলা ভোট সেগুড়ে বালি। আমি যেখানে যেখানে প্রচারে যাচ্ছি মহিলারাই বেশি আসছেন, আমাকে আশীর্বাদ দিচ্ছেন, বড় মানে বয়স্ক বৃদ্ধা মহিলারা আমাকে আশীর্বাদ দিচ্ছেন, বলছেন বাবা তোমাকে ভোট দেবো। যারা যুবক যুবতী মহিলারা আছেন তারা অধিক মাত্রায় আসছেন। আর ওই ভুলবার নয়, আমাদের ভবি বলে না, ভবি ভুলবার নয়, সেটা হচ্ছে যে ললিপপ যেটা দেখায় ওই 1,500 টাকা। আপনারা বলুন তো 1,500 টাকা আজকের দিনে কোন মহিলার কি হয়? মোবাইল রিচার্জটুকু হয়, তাতে তাতে কি হবে? ওরা তো ওই সায়নী ঘোষ নাকি বলেছিল ওই আমাকে 100 টাকা দে তোরে, তোর আমি একটু মোটরসাইকেল তেল ভরাবো। মানে তার স্বামীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি, তার এই 1,500 টাকা দিয়ে স্ত্রীকার থেকে তাকে ভরতে। তার মানে আপনি যে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় পৌঁছেছে। আর যেটা যুবসাথী যেটা করেছেন এটা তো আমি বলবো যুবকদের অপমান। তো এটা তো যুবকদেরকে কাজের ব্যবস্থা করতে পারেননি, আর ওখানে 1,500 টাকা করে ওখানে যুবসাথী দিচ্ছেন, এটা যুবকদেরকে অপমান করা হয়েছে। তার মানে শিল্পের যে কোনো ওখানে পরিকাঠামো নেই, শিল্পে যে এখানে কোনো ব্যবস্থাই নেই, সেটা তো প্রমাণ করে দিচ্ছে এই 1,500 টাকা বেকার ভাতা দিয়ে। তো আমরা সেই বেকার ভাতাতে কিছু দেবো কিনা প্রথমের দিকে হয়তো দিতে হতে পারে, কিন্তু যাতে সেই বেকার যে ভাইটি 3,000 টাকা করে দেওয়া হবে বলা হয়েছে, প্রশিক্ষণও দেওয়া হবে, কিন্তু ওটা সাময়িক। আমরা চাইবো সে 8,000 10,000 20,000 টাকা করে প্রতি মাসে যাতে কামিয়ে তার ঘর সংসার চালাতে পারে। আজকে 3,000 টাকায় কিছু একটা ওই বললেন না ওই মোবাইল রিচার্জ হতে পারে বা পেট্রোল ভরতে পারে, তাতে ঘর সংসার চালানো যাবে না। সে বিয়ে করবে, খাওয়াবে কি, দিয়ে খাবে কি, খাওয়াবে কি? সেই জন্য আমরা শিল্পের উপর বেশি জোর দেব। শিল্প ছাড়া আমার এই পশ্চিমবঙ্গের উন্নয়ন, আর্থিক উন্নয়ন সম্ভব নয়। দেখুন, ধার দেনা থেকে রাজ্যের শিল্প পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার নেই বললে চলে, রাস্তাঘাট খারাপ, হ্যাঁ, এখানে বাড়ি ঘর, মানুষের বেসিক সমস্যাগুলো তো রয়েছেই, তারপরেও প্রচুর এত কিছু সামলে তারপর উন্নয়ন। আগে তো কিছুটা পেছন দিকে হাঁটতে হবে, এগুলো সারাই করতে হবে। ফলে লড়াইটা কত বড় হবে যদি ক্ষমতায় চলে আসে? আমরা প্রথমে যেটা বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যার কারণ কি এই 15 বছরে 6 লক্ষ কোটি টাকা এই তৃণমূল সরকার বাজার থেকে তুলেছে। সেটা তো বোঝা আমাদের উপরেই তো আসবে, আমাদেরকে ওটা তার ঋণ শোধ করতে হবে, ঋণ দিতে হবে, তার সুদ দিতে হবে, যেটা দিতে হবে ওটা তাহলে বোঝা থাকবেই। কিন্তু যেহেতু কেন্দ্রে আমাদের বিজেপি সরকার আছে, আমরা চাইবো যে 50 বছর অনুন্নয়ন যেটা উন্নয়ন হয়নি, তখন আমরা কেন্দ্র থেকে কিছু আর্থিক সাহায্য চাইবো, যেটা আমরা কিছু লোন হিসেবে নেব, কিছু আর্থিক সাহায্য আসবে, যাতে আমরা এই যে উন্নয়ন হয়নি সেই উন্নয়নগুলোকে আমরা ত্বরান্বিত করতে পারবো। দ্বিতীয়ত কিছু সাহায্য, কিছু যে আমাদের কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আছে, যেগুলো এখনও রিজার্ভ আছে, মানে পয়সা টাকা আসেনি, তার কারণ হচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকার হিসাব দিতে পারেনি। আপনার 100 দিনের যে কাজের হিসাব দিতে পারেনি, বাকি গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গাড়ি যে সড়ক যোজনা, তার হিসাব দিতে পারেনি, কোনো হিসাবই দিতে পারছে না। তো বাকি টাকা আসবে কি করে? নাম বদল আছে, সেই জন্য কি আছে, আমার মনে হয় না যে টাকার কিছু অভাব হবে। আপনি যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে যদি আমি সবাই করা মানসিকতা থাকে, সৎ ইচ্ছা থাকে, টাকা জোগাড় হয়ে যাবে। আমরা অনেক পরিকল্পনা করে পাবলিক সেক্টরেও আমরা টাকা নিয়ে অনেক কিছু উন্নয়নমূলক কাজ করতে পারবো, যেটা পরে ওনাদেরকে শোধ দিতে পারবো। তাহলে এই যে বিজেপির ভরসাপত্র এবার নাম দেওয়া হয়েছে, তাতে সব রকমের, এমনকি মৎস্যজীবীদের যে প্রকল্প রয়েছে কেন্দ্রের, তাতেও মৎস্য সম্পদ যোজনায় আমাদের রাজ্যের মৎস্য চাষীরা সুযোগ পান না, তাদেরকে কেরলে কাজের জন্য যেতে হয় সেটা। আর এখানে আপনার প্রতিটি গ্রামে পুকুর আছে, এখানে আমরা অন্ধ্র থেকে আগে মাছ আসতো, এখনো মাছ আসে। এখানে আমাদের গ্রাম বাংলায় আপনি দেখবেন পুকুরে ভর্তি করছে, এক একজন লোকের দুটো করে পুকুর আছে। সেখানে যদি আমরা মাছের চাষ করতে পারি বৈজ্ঞানিক পদ্ধতিতে, তাহলে এখানে মাছের একটা বিরাট বড় একটা ওখান থেকে আপনার আমদানি হতে পারে মাছ চাষে। আর বাইরে রাজ্য থেকে আনা দেওয়ার প্রয়োজন হবে না।
সেই জন্য সেটাও দরকার আছে। বাকি যে সমুদ্রের ধারে ধারে অথচ বাঙালির মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির মাছ অন্য রাজ্য থেকে আনতে হয়। মাছ- আপনার একজন তৃণমূল নেতা গুজরাট কিছু বললে রেগে যান, আমাদের বাজারে যে ইলিশ মাছ তার একটা বড় অংশ গুজরাটি ইলিশ মাছ। গুজরাটের মানুষেরা মাছ খান না, কিন্তু ওখানে ইলিশ এত ভালো হচ্ছে বাংলা বাজারে। সেখান থেকে এখানে এক্সপোর্ট হচ্ছে এখানে, তা ঠিক আছে ওটা। যে এখন বাংলাতে যেটা মৎস্যের ব্যাপারে বললেন, আপনার ওই যে সমুদ্রের ধারে ধারে চিংড়ি চাষে খুব ব্যবস্থা করা যেতে পারে, যেটাকে রপ্তানি চিংড়ি, যেটা আপনার টাইগার প্রন বা যে ছোটো প্রন যেটা আছে, সেটা রপ্তানি অনেক সুযোগ আছে, সেটা আমরা রপ্তানি করতে পারি। কিন্তু এই ধরনের কোনো উন্নয়নমূলক যে কোনো সেক্টরে হোক না কেন, যে কোনো আপনার যে পরিকাঠামো, সেটা কিছু নেই এখানে। তার ফলে কী হবে যে আচ্ছা, তৃণমূলের কাজটা কি? তোলাবাজি করা, আর তো কোনো কাজ নেই। আর আপনি গ্রামে গ্রামে কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, তো উন্নয়নটা হবে কি করে? ভাইপো চুরি করবে, দিদি তো সাধুগিরি সেজে বসে থাকেন, সাদা কাপড় পরেন, চটি পরেন, ওটা তো দেখানোর জন্য, কিন্তু ওনার বাড়ির ভিতরে গিয়ে দেখবেন কিন্তু কি বসে। বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের সেই সব যারা ভাইপো আছেন, অসংখ্য ভাইপো, তারা যদি এদিকে চলে আসে, সেরকম হবে না, সেরকম হবে না। কারণ আমরা এবারে কিছু তৃণমূলের লোক আসবে, অবশ্যই আসবে, কারণ আমাদের পার্টিতে সর্বজনক রাজ্য আছে, সকলকে নেবো আমরা। কিন্তু যারা অন্যায় করেছে, সে যে আমাদের, যদি আপনি গিয়ে থাকেন মাঠে, আমাদের ব্রিগেডের মাঠে, মোদিজি একটা শেষে বলেছিলেন, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবকা বিচার। পশ্চিমবঙ্গে সবকা হিসাব, সবকা হিসাব, সবকা হিসাব। পশ্চিমবঙ্গে যে উনি যেটা করেছে, সেটা আমরা ছেড়ে দেবো না। সেটা গ্রাম অঞ্চল, মানে অঞ্চল প্রধান থেকে নিয়ে রাজ্য স্তর পর্যন্ত আমরা শ্বেতপত্র বের করবো। আমরা তো প্রতিশ্রুতিপত্র দিয়েছি আমরা, যে এই 15 বছর রাজ্যের ওরা কী করেছে, কোথায় কোথায় টাকা অপচয় করেছে, আর করবো। আর আমি তো বলছি, আমরা প্রতিটি জায়গায় একটা ইনকোয়ারি কমিশন বসাবো। এই 15 বছরে কী হয়েছে, কোথায় টাকা গেছে, যে টাকা অপব্যয় হয়েছে, যেখানে যদি কোনো ঘর বাড়ি হয়ে থাকে, তো যোগীজি আমাদের আছেন, আমাদের স্যাম্পল আছেন, বুলডোজার বাবা। সমস্ত জিনিস এবারে একদম সরকারি স্তরে ভালো হবে, নির্ভেজাল হবে, আর উন্নয়ন হবে। আপনি তো বোধহয় জানেন যে ভারতীয় জনতা পার্টির যে শুরু 1980 সালে যে শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আডবাণী, আর আমাদের মুরলী মনোহর যোশী, সুন্দর সিং ভান্ডারী, এরা তো সঙ্গের প্রচারকই ছিলেন। তো ওনারা, আর আমাদের যে তার আগেও যিনি ছিলেন, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওনাদের কী ছিল আদর্শ, কী ছিল? একটি আমাদের এই ভারতবর্ষে এমন একটি রাজনৈতিক দল থাকবে যে অন্তদয়, মানে যে একদম নিচে যে ব্যক্তি, যার কিচ্ছু নেই, ওখান থেকে উদয় করতে হবে তাকে তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে, তাকে থাকার ব্যবস্থা করতে হবে, তার পড়াশোনার ব্যবস্থা করতে হবে, তাকে কাজের ব্যবস্থা করতে হবে। সেই জন্য ওনার স্লোগান ছিল, হর হাত কে লিয়ে কাম, হর ক্ষেত কে লিয়ে পানি। যত ওখানে জমি আছে, তাদের সারা বছর যেন জমি চাষ হতে পারে, তার জন্য সেচের ব্যবস্থা। আর যে দুটো যে হাত আছে, দুটো হাতে প্রচুর যেন কাজের সম্ভাবনা থাকে, এটা আমাদের স্লোগান ছিল। আর কি ছিল? আমরা এই দেশকে আমরা উন্নত করব, আমরা দেশের সেবা করব, একটা রাজনীতি আলাদা ধারাতে যাবে। কংগ্রেস, সিপিএম বা অন্যান্য যে রাজনৈতিক দল যে ধারাতে চলছে, সেই ধারা থেকে হটকে, ধারা থেকে একটু বাইরে গিয়ে, সেই জন্য আমরা পার্টির ডিফারেন্স আমরা বলে থাকি। তো সেই জন্য এটা আমাদের আছে কি, আমরা সেবা মনোভাব নিয়ে রাজনীতি করছি। এটা কোনো আমদানি বা কামানির মনোভাব নিয়ে আমরা রাজনীতি করতে আসি না। আমি এই বয়সে বলুন তো আমার কী কামাবো? আমার ছোটি আবার শিল্প আছে, ছেলেরা এখনো শিল্প দেখছে, আমাকে দেওয়ার দরকার নেই। আমি করবোটা কি, দরকারটা কি আমার? দুটো তো রুটি খাই রাত্রিবেলা, সকালে অল্প খাবার খাই, যেটা সারাদিনে খাবার খাই আমার 100 টাকার মধ্যে খাবার লাগে। তার মধ্যে আবার 3000 টাকা যদি হয় বা 5000 টাকা হয়, 4 মাসে চলে যায় আমার, তাতে আর কি আমার দরকারটা কী আছে? তো সেই জন্য আমি এখানে শিল্প মাধ্যমে এই জনসাধারণের কী করে সেবা করা যায়, আর আমাদের এই ভারতীয় জনতা পার্টির যে সেবার মনোভাব আছে, সেই সেবার মনোভাব নিয়ে আমরা কাজ করতে চাইছি। আমরা দাঁতনে প্রচারে এসে দাঁতনের বিজেপি প্রার্থীর সাথে কথা বলতে গিয়ে পুরো পশ্চিমবঙ্গ ভ্রমণ হয়ে গেল। আর শিল্পে আগামী কেমন হতে পারে বিজেপি এলে, দেশের কথা হলো। আমি একেবারে এবার শেষ করতে হবে, তখন জিজ্ঞেস করবো, দাঁতন কি বলছে আপনাকে? দাঁতন তো এগিয়ে রেখেছে আমাকে। আজকের দিনে যদি আপনি জিজ্ঞেস করেন যে কত ভোটে আপনি জিতছেন, আমি বলবো আজকের দিনে আমি 10,000, মিনিমাম 10,000 ভোটে আমি এগিয়ে আছি। আরও 10 দিন আমার সময় আছে, 10-11 দিন সময় আছে, এই মার্জিনটি বাড়বে। তার কারণ হচ্ছে, তৃণমূলে যেদিন প্রার্থী ঘোষণা হলো, সেই দিনে আপনি দেখেছেন ইফতিকার আলী বলে একজন, তার এক মণ্ডল সভাপতি ছিল, সেও ওই প্রার্থী তালিকায় বোধহয় ছিল, বা আশা করছিল টিকিট পাবে।
যেহেতু টিকিট পায়নি তো সঙ্গে সঙ্গে প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল অফিস জ্বালালো, ভাঙচুর করলো, টায়ার জ্বালালো, অ্যাম্বুলেন্সে ক্ষতিগ্রস্ত করলো। আর সেই গোষ্ঠীদ্বন্দ্ব এখনও তীব্র আকার করেছে। আমি তো কোনো অংশে তৃণমূলের যে প্রার্থী হয়েছেন তাকে প্রতিদ্বন্দ্বী ভাবছিই না, আমি কোনো অংশে প্রতিদ্বন্দ্বী ভাবছি না, আর ওনার কোনো প্রচারও দেখছি না। উনি মানসিকভাবে একদম হারে বসে আছেন। আর আমি যেখানে যাচ্ছি প্রচুর পরিমাণে আমাদের ভোটাররা আমাকে সম্বর্ধনা জানাচ্ছেন। সেখানে আমি দেখতে পাচ্ছি যে মানুষের আবেগ, উৎসাহ, উদ্দীপনা আর আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি স্নেহ, মমতা, সেটা আমাকে আগামী দিনে এখানে বিধায়ক হতে কেউ আটকাতে পারবে না। আমরা এতক্ষণ ধরে অজিতবাবুর সাথে কথা বললাম, আর এই সাক্ষাৎকারের মধ্যে থেকে যেটা উঠে এলো, উনি পশ্চিমবঙ্গকে নিয়ে কেমন করে ভাবছেন, শিল্পের জন্য ভাবছেন, সবটা উঠে এলো। কিন্তু ভোটে কি হবে, অজিতবাবু জিতবেন কিনা তা ঠিক করবে দাঁতনের মানুষ, আর পশ্চিমবঙ্গের মানুষ আমরা ঠিক করব যে বিজেপি ক্ষমতায় আসবে কিনা, সেটা ভবিষ্যতের গর্বে। তো আমাদের শুধু এইটুকু থাকতে পারে, অনেক শুভেচ্ছা অজিতবাবুর জন্য, এবং আজকে এই সাক্ষাৎকারে আমরা একটু আলোচনা করলাম, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাদের যদি এই প্রতিবেদন দেখে ভালো লাগে তাহলে আপনারা মন্তব্য করে জানান, আর খুব ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব ভালো থাকবেন।